আমাদের এই মুহূর্তের সুপার ব্রেকিং নিউজ হচ্ছে ভারতীয় সেনাপ্রধান কুপকাত বাংলাদেশের মারাত্মক চূড়ান্ত আঘাত সর্বাত্মক সবচেয়ে ইতিহাসের ভয়াবহতম হামলাটি করেছে। শাব্বাশ 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 ডক্টর ইউনূস, ভারতের গালে যেই থাপ্পড়টি দিলেন বাংলাদেশের 53 বছরের কোন সরকার প্রধান এই থাপ্পড় ভারতকে দিতে পারে নাই। আর এই থাপ্পড়টির জন্য অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। কথা দিয়েছিল কাকু যে অ্যাকশন শুরু করব, তবে এত দ্রুতই যে তিনি অ্যাকশন দেখাবেন সেটা আবার ভাবি নাই। তবে আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন চাঁদকে, বাংলাদেশ 2। ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা! এটা তরুণ প্রজন্মের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় সুখবর। দর্শক, আরো একটা সুসংবাদ দিতে আসছি যারা মনোবল হারিয়ে ফেলছিলেন যে ভাই যে পরিস্থিতি শুরু হয়েছে আসলে আমরা কতটুকু সফল হতে পারবো। কারণ আজকের দিনেও আজকে একটু ভিন্ন সুরে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে আমরা প্রত্যাশা করি। আরেকটি কথা বলেছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরো শক্তিশালী আন্দোলন করব। ভারত থেকে বাংলাদেশে আসবে মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা দিল্লির সুমন্ত অধিকারীদেরকে বলতে চাচ্ছি, আপনারা ভাববেন না এখনো আমাদের দেশের মসনদে আপনার গোলামরা বসে আছে। আপনারা ভেবে থাকবেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আরো 10 বছর এমন চলতে থাকবে। সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুটে দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে, ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে, দাঁত ভাঙা জবাব শুধু নয়, তাকে দেখে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এত সহজে ছাড় দিবে না। আমার 1 ইঞ্চি মাটি কেউ যদি চোখ তুলে তাকায়, সেই চোখ ওপরে ফেলা হবে। আর হিন্দুত্ববাদ বলেন আর যেই বাদ বলেন, তাদেরকে আমরা চট্টগ্রাম দিয়ে দেবো। তোমরা মাছ মুস্তি করবা না, কপালের চামড়া গুছ করে রাখো। ভালোভাবে বলছি, সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব। বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে, সেই পর্যন্ত আমরা দখল করে নেব। কারণ এটা আমাদের জমিন। বাংলা ভাষার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ভাষার ভিত্তিতেই যদি স্বাধীন হয়ে থাকে, যে পর্যন্ত বাংলা ভাষা আছে, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে। আমার খুব কষ্ট লাগছে, আমি স্বীকার করতে চাই না এই বাংলাদেশে আমি জন্ম নিয়েছি। তাহলে আমি ওই নিজুম মজুমদারকে বলতে চাই, ওই হারপিং মজুমদার বলেন, জুতা মজুমদার বলেন, তাকে বলতে চাই, আরে ভাই তোমাকে তো আমরা বলি নাই তুমি বাংলাদেশের জন্ম কেন নিলা? তোমাকে তো আমরা স্বীকারই করি না তুমি বাংলাদেশের সন্তান। তুমি তো ভারতের বীজ ধারা তৈরি হয়েছ, তোমার জন্মের ঠিক নাই। ওই যে ব্যারিস্টার সুমনকে বলা হয়েছিল না, বলেছিলেন না সে জারস সন্তান, ঠিক একই ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে, ঠিক একইভাবে নিজুম মজুমদারও ওই ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে। তার মানে ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বাংলাদেশের কেউ না, নিজুম মজুমদারও ভারতের বাংলাদেশের কেউ না। এতদিন আওয়ামী লীগের সাথে যুগ সাদস্যে সুসম্পর্ক বজায় রেখে দেশে তাদের একটি মতবাদ তৈরি করার চেষ্টা করেছে। আজকে যখন দেশে ইসকন দাঙ্গা তৈরি করলো, আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করলো, তখন নিজুম মজুমদার ভারতের টিভি চ্যানেলে বসে আফসোস দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে। এই নিজুম মজুমদার এরাই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় পরামর্শ দিয়েছিল ওই হত্যাকারীদেরকে যে যাই কিছু হোক কোনো সমস্যা নাই, তোমরা ভারতের একটি বড় শত্রু আবরার ফাহাদকে হত্যা করেছো।
সবার আগে হিন্দুদের বাঁচাতে গেলে শুভেন্দু অধিকারীর দল বিজেপিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে, কারণ গৌতম আদানি দেশের 2,87,000 কোটি টাকা এসবিআই থেকে লোন নিয়ে রেখেছে। যেখানে আপনারা এখানে ইন্টারভিউ নিচ্ছেন পাশে এসবিআই রয়েছে। এই এসবিআই আমাদের সকলের জমানো টাকা রয়েছে, আপনার টাকা রয়েছে, আমার টাকা রয়েছে, গরিব সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড পেনশনের টাকা রয়েছে। 2,87,000 কোটি টাকা লোন নিয়েছে এসবিআই, সফট লোন। আপনি যদি আপনার বাড়ির ছোট ভাইটাকে পড়াতে যান, আপনার থেকে রেট অফ ইন্টারেস্ট নেবে এডুকেশন লোনে 12 থেকে 15%, আর আদানির থেকে কত টাকা নিচে জানেন? 1% রেট অফ ইন্টারেস্ট। আপনার জন্য 12% ইন্টারেস্ট, আদানির জন্য 1% ইন্টারেস্ট। শুধু তাই না, সেই লোন মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে ওই যে বণিক সভা সম্মেলনে গিয়ে মোদী বলেছিল মেরে সাথ ওয়া মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোকসিকে দেখিয়ে। সেই মেহুল চোকসি আর নীরব মোদী পিএনবি 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা মেরে পালিয়ে গেছে। সেই লোন রাইট অফ করে দিয়েছে, মানে বলেছে ওই লোন আর উদ্ধার করা যাবে না, মানে ওইটা ছেড়ে দেওয়া হলো। 13,000 কোটি টাকা 17,000 কোটি টাকা রাইট অফ হয়ে যাচ্ছে। আজকে যদি আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদানির ভাইপো, আদানি এনার্জি, আদানি পাওয়ার, পুরো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে হেড শীর্ষকর্তাদের বিরুদ্ধে এফআইআর জারি হয়েছে। কোথায়? আপকি বার ডোনাল্ড ট্রাম্প সরকার, ওই যে মোদী বলেছিল। তাই হিন্দুদের বাঁচানোর জন্য শুধু তাই না, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসিক যত মানুষ আছে, ভারতবর্ষ কারুর একা বাবার সম্পত্তি নয়, ওর কিরায়াদার হ্যায়, জাতি মকান থোড়ি না হ্যায়, সবই কা খুন হ্যায় শামিল ইহাঁ কি মিট্টি মে, কিসি কি বাপ কি হিন্দুস্তান থোড়ি না হ্যায়। এই ভারতবর্ষ সবার। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে পড়ে স্তব। যারা এইটাকে নষ্ট করতে চায় তার নাম বিজেপি, তার নাম আরএসএস। এই ভারতবর্ষ সবার ছিল, আছে, আগামী দিনও থাকবে। এই ভারতবর্ষে আমরা দুর্গাপুজোও আনন্দ করি, ঈদও আনন্দ করি। যারা এই সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, আসলে ভারতবর্ষের বিপদ তারা। ভারতবর্ষের বিপদ অন্য কোনো শক্তি না, ভারতবর্ষের বিপদ হচ্ছে আরএসএস, ভারতবর্ষের বিপদ হচ্ছে বিজেপি। এবং একটা প্রশ্ন আসতেই পারে, এই সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি তাদের দায়িত্ব পালন করছেন ঠিকঠাক? কিছুটা অপ্রীতিকর শোনালেও এই আলোচনাটা একটু করা দরকার। তার আগে আমি একটা স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লেগেছে এই স্টেটমেন্টটা, কারণ কিছু হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেয়া স্টেটমেন্ট এটা। আমি আসলে সবাই হিন্দু কিনা নিশ্চিত নই, নাম শুনে যদ্দূর মনে হয় আমি সবার নামও পড়তে চাই। এই মানুষগুলো, এই ঐতিহাসিক ভূমিকা আমাদের ইতিহাসে লেখা থাকবে। এখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, ইসকন এবং হিন্দু গ্রেফতার ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আমি একটু পড়তে চাই পুরোটা, আমরা একটু মন দিয়ে শুনি। জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাদের আশ্রয় দেওয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতাসীন বিজেপি সরকার। বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে। 5 আগস্ট পরবর্তী সময় তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো, সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না। তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ভারতীয় নাগরিক নন। তার জামিন কেন দেওয়া হলো না, এই প্রশ্ন পরোক্ষভাবে অন্য কোনো রাষ্ট্র করতে পারে না। ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যে পরিস্থিতি, তাতে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার বিজেপি সরকারের নেই। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা, আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো এবং ভারতের বিজেপির ক্ষয়িষ্ণু অবস্থানকে পুনরুদ্ধার করা। এরপর বলা হয়েছে, বিগত আওয়ামী লীগের সময় অনেক কিছু ঘটেছে, কিন্তু ভারত তখন কোনো কিছু করেনি, এবং কোনো ক্ষেত্রে যে ঘটনা ঘটেনি তাও না, কিন্তু জনগণ এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং তাদের প্রতিষ্ঠান, মন্দির এগুলো রক্ষা করার চেষ্টা করেছে। এরপরে বলা হচ্ছে, কিছু ধর্মীয়, মনে রাখতে হবে, কিছু ধর্মীয় সংগঠন মানে এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয়। এই দেশের হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ভূমিকা আছে সেগুলোর কথা আছে। তারপর বলছে, এই জায়গাটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হিন্দু জনগোষ্ঠীরও কিছু দায়িত্ব আছে। এই সংকটময় সময়ে বাংলাদেশের হিন্দু সমাজের, বিশেষ করে তরুণ সমাজের সচেতন প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান, নিজ নিজ জায়গা থেকে সব ধরনের ধর্মীয় উগ্রতা, সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন। বিবৃতিদাতা, তার মধ্যে নাম যাদের আছে, দেবাশিস চক্রবর্তী, দীপক সুমন, খোকন দাস, প্রীতম দাস, মেঘমল্লার বসু, ধ্রুবজ্যোতি হোর, সীমা দত্ত, শ্রীহাদ্রি চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য, অনিক রায়, বিথি ঘোষ, ইন্দ্রাণী ভট্টাচার্য, সজীব চক্রবর্তী, দীপঙ্কর বর্মন, দুর্জয় রায়, নয়ন সরকার ও সজীব কিশোর চক্রবর্তী। আমরা সবার নাম পড়লাম, যাদের আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দায়িত্ব। এই সময় দাঁড়িয়েই বলছি, কারণ এই স্টেটমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডকুমেন্ট হয়ে থাকবে। কেন বলছি, আমরা যারা এই রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের অংশ, আমরা যখন কোনো কথা বলি, সেটা যৌক্তিক হলেও আমরা যাদের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছি তাদের পক্ষে এটা বলার, মানে আউটরাইট তারা বলে ফেলার চেষ্টা করতে পারেন। বলেনও, আমি আমার ভিডিও নিচে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষকে মন্তব্য করতে দেখি, তাদের ধারণা তুমি তো মুসলিম, তুমি তো এসব বলবেই, তুমি হিন্দুদের কথা মিথ্যা বলছো, লুকাচ্ছ। এই স্টেটমেন্টে হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুব চমৎকারভাবে এখানকার সংকটটা তুলে ধরেছেন, এবং সেই সংকটে আসলে কি হওয়া দরকার সেটা নিয়ে কথা বলছে, এবং তারা ভারতের আচরণকে ডিনাউন্স করেছেন। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে ভারত যেভাবে কাজ করছে, এবং করা যাবে না তা না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছে, তার দেশে সংখ্যালঘুদের যে অবস্থা,
এবং আমি একটা যোগ করি, ওখানে সংখ্যালঘু মানে শুধু মুসলিম না, বিরাট সংখ্যার দলিত। আমি বহুবার বলেছি যারা জাতের মধ্যে পড়েন না, যে 4টা কাস্ট আছে তার বাইরে, তারা আউটকাস্ট, কিন্তু তারপরও তারা হিন্দু। এই সংখ্যা 22 থেকে 25 কোটি। এই মানুষগুলোকেও চরম নিপীড়নের শিকার হতে হয় এই হিন্দুত্ববাদীদের হাতে। সুতরাং এই সংখ্যার সাথে মুসলিমদের সংখ্যা মিলে 40-50 কোটি মানুষ ভয়ঙ্কর আদারিং এর শিকার হয়েছে। এর সাথে তো খ্রিস্টান এবং অন্য ধর্ম আছেই, আমরা খুব ভালো মতো জানি। মণিপুরে যা হচ্ছে, মণিপুর জ্বলছে, 7 সিস্টার্সে খুব বড় একটা কারণ ভারতের আইডেন্টিটি পলিটিক্সও। যাই হোক, যেটা বলছিলাম, সেই রাষ্ট্র এখন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নসিহত করাটা আসলেই যৌক্তিক না। শুরুতে যে প্রশ্ন করেছিলাম, এই সময় আমাদের হিন্দু সম্প্রদায় কি তাদের সঠিক দায়িত্ব পালন করছেন, আমার উত্তর হচ্ছে না। আমি খুবই দুঃখিত এটা দেখে, এটা আমার কাছে মন খারাপ হয়েছে। কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্দশা নিয়ে যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয়, এটা যে সঠিক না, আমরা বিবিসি বা ভয়েস অফ আমেরিকার বাংলার একটা জরিপ থেকেই দেখতে পেরেছি। আমি গতকাল একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের। ওই জরিপে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা 1/3 বলছেন পরিস্থিতি আগের চাইতে খারাপ হয়েছে, বাকি 2/3 এর মধ্যে প্রায় 40% বলছেন ভালো হয়েছে, এবং বাকি অংশ 25-26% বলছেন তাত্ত্বিকভাবে যে একই রকম আছে। তাহলে এটা একটা ম্যাসিভ ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে 2-1 হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পরিচিতদের মধ্যে কথা বলে দেখেছি, তিনি কোনো সমস্যা ফেস করছেন কিনা, তার এলাকায় কোনো সমস্যা হয়েছে কিনা, তার পরিচিত অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু হয়েছে কিনা, খুঁটিয়ে দীর্ঘ সময় নিয়ে আমি জিজ্ঞেস করে দেখেছি। খুব বেশি এরকম কিছু, প্রায় অলমোস্ট তেমন কিছু হয়নি। তো তাই যদি হয়ে থাকে, যারা এই প্রোপাগান্ডা দেখছেন তাদের আসলে সামাজিক মাধ্যম, আমাদের প্রত্যেকের হাতে তো সামাজিক মাধ্যম আছেই, আমরা অন্তত প্রত্যেকে তার জায়গা থেকে স্ট্যাটাস দিতে পারতাম যে এটা অতিরঞ্জন হচ্ছে। বাংলাদেশেও যখন একটা সংগঠনের ব্যানারে সম্মিলিত সনাতন জাগরণী জোট, যেটা জনাব চিন্ময়, যেটা আহ্বায়ক ছিলেন, তারা যখন বিরাট সব কতগুলো জনসভা করে, যে জনসভার মধ্যে আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি বিরাট অংশ হচ্ছে মুসলিম আওয়ামী লীগার, তারা এটা সংখ্যা বাড়াচ্ছেন এবং তারা কোনো না কোনো কাণ্ড ঘটানোর চেষ্টা করছিলেন, সেই পরিকল্পনায় তারা মাঠে ছিলেন। তো সেই পরিস্থিতিতেও যেভাবে দাবি করা হচ্ছিল, যেভাবে বলা হচ্ছিল যে হিন্দু সম্প্রদায়ের মানুষ 5 আগস্টের পর থেকে অকল্পনীয় রকম নিপীড়নের শিকার হচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, এই কথাটা খুব জরুরি। কমিউনাল অ্যাটাক, কমিউনাল ভায়োলেন্সের কথা। একই কথা ভারতের দিক থেকে ভারতের মিডিয়া বলছে, ভারতের সরকার বলছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা তো ওভারওয়েলমিংলি পারতেন, যারা ফেসবুকে আছেন, অ্যাক্টিভ আছেন, তারা এটাকে, এই প্রোপাগান্ডাকে প্রতিবাদ করতে। পাইয়ে গেছি, অবশেষে পাইয়ে গেছি, কাউয়া কাদেরের বিকল্প পাইয়ে গেছি। আমরা যারা বিনোদন জগতের মানুষ, গত 5ই আগস্টের পরে কাউয়া কাদেরের যে কি পরিমাণ মিস করছি একমাত্র আমরাই জানি। অবশেষে আজকে 3-4 মাস পরে কাউয়া কাদেরের বিকল্প পাইয়ে গেছি। কাউয়া কাদেরের বিকল্প হয়েছে আমাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুরব্বী সেতেন না উপরে শাহবালাল কিন্তু নিজের থতমাই পরে, একটু পরে দেখাইতেছে আমি, ঠিক আছে, আউগির সেতেন না। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে প্রথম আলোর একটা সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকার হয়েছে দিয়া, আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য সব পত্রিকার উপর যেই পরিমাণ আক্রমণ শুরু হয়েছে তার তীব্র নিন্দা জানাইতেছে। এবং আমি তীব্র নিন্দা জানাই তার কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করছি, এইটা আমার বিশ্বাস এবং আস্থা। বেশ ভালো কথা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করা এটা একটা মানে হামকে বেটা বাপকে বেটার মতন একটা কাজ। কারণ সংবাদ মাধ্যমের যদি স্বাধীনতা না থাকে তাহলে সময় টিভি এইটা ওইটা এরা সব ওই রকমের, যেই সরকার ক্ষমতায় যাইবে ওই সরকারের পাও চাটতে তার যাইবে। এই কারণে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দরকার, যাতে যেই সরকার ক্ষমতায় থাকবে ওই সরকারের ভালো এবং খারাপ উভয়টাই জনগণের সামনে তুলে ধরতে পারে। এইটার জন্য হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা খুবই দরকার। কিন্তু আমাগো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকু এমন একটা সংবাদ মাধ্যম বা এমন কিছু সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়, যেমন প্রথম আলো কি করছে, 2007 সালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করিয়া তারপর কার্টুন আঁকছে। 2017 সালে আমাদের এই প্রথম আলো গরু নিয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন আঁকছে, সেটা বলছে যে সবচেয়ে সেরা জীব গরু, যে খেতে চায়, মানে সবচেয়ে সেরা জীব হচ্ছে গরু, কিন্তু এই গরুরে যে খাইতে চায় সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী। অথচ আল্লাহ তাআলা নিজে বলছে যে আমি মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করছি। প্রথম আলো সৃষ্টির সেরা জীব কয় গরুরে। এই জন্য কিছুদিন আগে প্রথম আলো অফিসের সামনে গরু জবাই দিয়েছে। ভালো হয়েছে না বিষয়টা? এখনই আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইসব প্রথম আলো বা ডেইলি স্টার সহ এইসব যে পত্রিকাগুলো আছে এগো সংবাদ মাধ্যমের স্বাধীনতা চায়। বেশ ভালো কথা, স্বাধীনতা চাওয়া, কিন্তু এমন একটা পত্রিকার স্বাধীনতা সে চায় যে ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে, ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক আকারে কার্টুন তৈরি করে, নবীকে অপমান করে, সেই পত্রিকার স্বাধীনতা চায় আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই যে স্বাধীনতা চায়, এর 2 দিন আগে বা এর 2 দিন পরে প্রথম আলো আবার একটা নিউজ করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির মহাসচিব। এবং সেই প্রথম আলো, যাই প্রথম আলোর স্বাধীনতা সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছে, সেই প্রথম আলো 2 দিন আগে নিউজ করছে তারেক জিয়াকে নিয়ে। তারেক জিয়ার ব্যাপারে লাগছে যে কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের অতীতের কর্মকাণ্ডের ও কথাবার্তার যে রেকর্ড, তাতে তিনি এসবের বক্তব্যের সঙ্গে আন্তরিক, তা মানুষের পক্ষে আস্থা আনা কঠিন।
তিনি 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং 10 ট্রাক অস্ত্র মামলার আসামি হিসেবে তিনি শাস্তিপ্রাপ্ত। ইতিহাস বিকৃতির অভিযোগও তার বিরুদ্ধে আছে, তারেক রহমানের বিরুদ্ধে, প্রথম আলো লেখছে কিন্তু। এবং তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তার মা খালেদা জিয়ার 15ই আগস্টের জন্মদিন পালনীয় ছিল সমালোচনা ও বিতর্ক। তাকে আস্থায় নেওয়ার আগে মানুষের এসব কিন্তু মনে পড়বে। এটা কিন্তু প্রথম আলো আগামী নির্বাচনের আগে এই রকমের একটা নিউজ করে মানে সাধারণ জনগণকে একটা বিভ্রান্তিতে ফেলানোর চেষ্টা করছে, বিশেষ করে বিএনপির মানে নির্বাচনে একটা প্রভাব ফেলার চেষ্টা করছে প্রথম আলো। আবার এদিকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিএনপির মহাসচিব। এখন বিষয়টা একটু কোথার পানি কোথায় গড়াইছে একটু খেয়াল করে দেখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোর স্বাধীনতা চায়, অন্যদিকে সেই প্রথম আলো বিএনপির সমালোচনায় ব্যস্ত। শুধু বিএনপি না, এই প্রথম আলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ে কোনো সময় ব্যঙ্গাত্মক বা তার দোষ কোনো সময় প্রথম আলো কিন্তু প্রকাশ করে নাই। এই প্রথম আলোর মূল টার্গেট ছিল সবসময় গত 15 বছর আগে, গত 15 বছর ধরিয়া এই প্রথম আলোর মূল টার্গেট ছিল জিয়া পরিবার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জিয়া পরিবারের কোনো সদস্য না। মানে বাঙালি এমন যে নিজের পায়ে যতক্ষণে কামড় না পড়বে সাপের, নিজের কানে যতক্ষণে পানি না ঢুকবে অতক্ষণে সোজা ঘুমাই থাকে। পাশে একজনের পানে কানে ঢুকছে, পাশে একজনের পিঠে মেরে লাইতেছে, পাশে একজনের পায়ে সাপে কামড় দিচ্ছে, ওই দিকে বাঙালি নজর দেবে না যতক্ষণে নিজের কানে পানি না ঢুকবে, যতক্ষণে নিজের পায়ে সাপে কামড় না দেবে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেরকমের একজন মানুষ। দেন জিয়া পরিবারকে নিয়ে বিএনপি নিয়ে প্রথম আলো বা অন্যান্য পত্রিকা ডেইলি স্টার, মেইলি স্টার যা কম এরা এত সমালোচনা করে, সত্যি হোক বা মিথ্যা হোক, সেই দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সেই পত্রিকার স্বাধীনতা চায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।